বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। রামপুরায় ২৮ জনকে হত্যা, সাবেক সেনা কর্মকর্তা রেদানুল ও রাফাত ট্রাইব্যুনালে হাজির। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে রাজধানী রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদানুল ইসলাম ও মেজর মোহাম্মদ রাফাত বিন আলমকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ কড়া নিরাপত্তায় তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এরপর জানাবো, ইন্টারনেট বন্ধ করে গণহত্যার দায়ে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে গণহত্যার সহযোগিতার অভিযোগে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার ৪ নভেম্বর দুপুরে এ আদেশ জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে নির্বাচনে পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষ এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ৬৪ জেলার পুলিশ সুপার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে নির্দেশ দিয়েছেন তিনি। এবারে জানাবো, পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শমশেরনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। আজ শমশেরনগর সীমান্তের ৮৬৪/৫ নং মূল সীমানা পিলারের কাছে এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সবুজ মিয়া, বয়স ৩০। তিনি নীলফামারীর ডোমার উপজেলার জগৎবের ইউনিয়নের পচাভান্ডার গ্রামে সিরাজুল ইসলামের ছেলে। এবং সর্বশেষ জানাবো, অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বৈধ ছিল বলছে আপিল বিভাগ। ড ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে শপথ নিয়েছিল সেই শপথ বৈধ ছিল বলে জানিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ আপিল বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিষয়ে যে তথ্য জেনেছি, তিনি যে শপথ গ্রহণ করেছিলেন সেটি বৈধ ছিল এবং এই শপথ গ্রহণের মাধ্যমে তিনি বাংলাদেশের নেতৃত্বে এসেছেন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। রামপুরায় ২৮ জনকে হত্যা, সাবেক সেনা কর্মকর্তা রেদান এবং রাফাত ট্রাইব্যুনালে হাজির। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরা ২৮ জনকে নিহতের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদানুল ইসলাম ও মেজর মোহাম্মদ রাফাত বিন আলমকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার ৪ ডিসেম্বর সকাল ১০টার দিকে কড়া নিরাপত্তায় তাদেরকে ট্রাইব্যুনালে আনা হয়। এর আগে গত ২৪শে নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে মানবতাবিরোধী অপরাধের এই মামলার শুনানি হয়। ট্রাইব্যুনালের অপর ২ সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। গত ২৮ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানী রামপুরায় ২৮ জনকে হত্যার
অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদানুল ইসলাম সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মামলার অন্য আসামিরা হলেন বিজিবির আরেক কর্মকর্তা মেজর মোহাম্মদ রাফাত বিন আলমুন, ঢাকা মহানগর পুলিশ ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার এডিসি মোহাম্মদ রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মশিউর রহমান। অভিযোগপত্রে বলা হয়েছে, গত জুলাই-আগস্ট মাসে ছাত্র জনতার আন্দোলনের সময় রামপুরায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে 28 জন নিহত এবং আরও অনেকেই আহত হয়েছে। এ সময় বিজিবি কর্মকর্তা রেদানুলকে আন্দোলনকারীদের উপর সরাসরি গুলি ছুড়তে দেখা যায় এবং অন্য আসামিরাও একই ঘটনায় নেতৃত্ব দিয়েছিলেন। তদন্ত সংস্থার প্রতিবেদন জমা দেওয়ার পর ট্রাইব্যুনালে এই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলো। ইন্টারনেট বন্ধ করে গণহত্যা সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে এবার জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে গণহত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার 4 নভেম্বর দুপুরে আদেশ জারি করে ট্রাইব্যুনাল একই সঙ্গে আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করেন। এদের মধ্যে পলক, আনিসুল হক এবং সালমান এফ রহমান ইতিমধ্যেই গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। এর আগে গতকাল বুধবার 3 ডিসেম্বর সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে প্রসিকিউশন অভিযোগ দাখিল করে। সেখানে বলা হয়েছে, জুলাই আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে ঢাকাসহ সারা দেশে ইন্টারনেট বন্ধ করে আন্দোলন দমনের পরিকল্পনা করা হয়। আর এই পরিকল্পনায় সরাসরি যুক্ত ছিলেন সজীব ওয়াজেদ জয়। জিজ্ঞাসাবাদে পলক জানিয়েছে, এই ইন্টারনেট বন্ধ করা হয় বিশ্বের কাছে গণহত্যা তথ্য আড়াল করার জন্য। পলককে রিমান্ডে নিয়ে থেরাপি দেওয়ার পর তিনি জানিয়েছেন, আমি এই ইন্টারনেট বন্ধ করে দিয়েছি যাতে করে পুরো বিশ্ব বাংলাদেশের এই গণহত্যা দেখতে না পায়। এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে 10 ডিসেম্বর, যেখানে অভিযুক্তদের উপস্থিতি নিশ্চিত করতে ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছে। নির্বাচনে পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, বাংলাদেশটা আমাদের সবার, সুতরাং এই দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা সমস্ত কিছু দায়িত্ব আপনাদের। সুতরাং আপনারা এই বিষয়টিকে কখনোই অবহেলা চোখে দেখবেন না। আপনারা পুরো বিষয়টিকে সেভাবেই দেখুন, যাতে করে দেশের প্রতিটি মানুষ আপনাদের উপর আস্থা রাখে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সব রকমের প্রস্তুতি গ্রহণ করতে পারে। সেই ব্যাপারটি আপনাদেরকে মনে করিয়ে দেই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সরকার ইতিমধ্যেই নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করছেন এবং সে অনুযায়ী তিনি বাংলাদেশটাকে সেভাবে সাজিয়ে গুছিয়ে তুলতে চান। নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সরকার কাজ করছেন। তাই আগামী নির্বাচনটা ইতিহাসের সবথেকে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য তিনি পুলিশ কর্মকর্তাদের এই নির্দেশনা দিয়েছেন যে আপনারা এই নির্বাচনটা ইতিহাসের সবথেকে ভালোভাবে করার জন্য নিজেরা দায়িত্ব গ্রহণ করুন। দেশের প্রতিটি মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে। আপনারা নিরপেক্ষ নির্বাচন দিতে যে পদক্ষেপ গ্রহণ করতে হয় সেই পদক্ষেপ গ্রহণ করুন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সরকার মনে করে দেশটাকে সেভাবে সাজাতে হবে যেভাবে আমরা এতদিন ধরে প্ল্যান করেছি, অর্থাৎ দেশে কোনো দুর্নীতি রাখা যাবে না। দেশের প্রতিটি মানুষ দেশের আইনকে সম্মান করবে, এমন একটি সমাজ আমরা তৈরি করতে চাই।
পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শমশেরনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। আজ ভোরে শমশেরনগর সীমান্তের ৮৬৪/৫ নং মূল সীমানা পিলারের কাছে এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সবুজ মিয়া, বয়স ৩০। তিনি নীলফামারী ডোমার উপজেলার জগৎবের ইউনিয়নের পচাভান্ডার গ্রামে সিরাজুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে কয়েকজন বাংলাদেশি নাগরিক ভারতীয় নাগরিকদের সঙ্গে মিলে গরু আনার উদ্দেশ্যে সীমান্তের শূন্যরেখার কাছাকাছি প্রবেশ করে সময় সীমান্তে দায়িত্বে থাকা ভারতের চেনাকাটা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায় সবুজ মিয়া ৩০ নামের এক যুবক। গুলির শব্দের সঙ্গে সঙ্গে অন্যরা দ্রুত পালিয়ে আসতে সক্ষম হলেও সবুজের মরদেহ বিএসএফ এর সদস্যরা নিয়ে গেছে। এই ঘটনার পর বিজিবি বিএসএফ এর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেছেন, মরদেহ বিএসএফ এর কাছে রয়েছে। বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত আনার সর্বোচ্চ চেষ্টা করছে। এই ঘটনার পরই ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।